স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজ। সাথে আছেন তাইমুর রশিদ। আমার সাথে আজকে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন সাবেক ডাকসু নেতা এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, স্টুডিও আলোচনা করবো, তবে তার আগে দিনের সব খবরগুলোর দিকে যদি একটু চোখ বুলিয়ে নিই। রাখাইনে জাতিসংঘের অধীনে যুদ্ধবিরতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা, সব পক্ষের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। ইউনুস মোদি বৈঠকে হাসিনাকে ফেরত চাওয়া হলেও ভারত এখনো কিছু বলেনি, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্পর্ক স্বাভাবিক করতে দুদেশই কাজ করছে। গাজায় ইসরায়েলি গণহত্যায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ হয়েছে, রাজধানীতেও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটে জড়িত কেউ ছাড় পাবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার অর্ধশত। এছাড়া আরেকটি খবর ছিল বাংলাদেশে বিনিয়োগের সুরক্ষার আশ্বাস প্রধান উপদেষ্টা। নাসার আন্তর্জাতিক জোটে যুক্ত হলো বাংলাদেশ, নিঃসন্দেহে একটি ভালো খবর। এই ছিল দিনের প্রধান খবরগুলো। স্টুডিও আলোচনা শুরু করতে চাই সাবেক ডাকসু নেতা এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন। অনেকগুলো বিষয় আছে, তবে যে বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে চাই, গাজায় ন্যাক্কারজনক যে ইসরায়েলি গণহত্যা, এই হামলার প্রতিবাদে আমরা গতকাল অর্থাৎ যেদিন আলোচনা করছি তার আগের দিন সোম এবং মঙ্গলবার দুদিনই বেশ আমরা সারা দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু যে বিষয়টিতে নজর দিতে চাই, এই প্রতিবাদের ভাষার অংশ হিসেবে আমরা দেখলাম বেশ কিছু ব্র্যান্ডের দোকানে লুটপাট, আমি তো বলবো রীতিমতো হামলা লুটপাট হলো। সেই জায়গায় যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে দেওয়া হবে না, প্রশ্নটা এভাবে রাখতে চাই। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে যে ভাঙচুর লুটপাটে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এক ধরনের ব্যর্থতা লক্ষণীয় ছিল। প্রশ্নটা এভাবে রাখতে চাই, প্রতিবার একটি ঘটনা ঘটার পরে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভবিষ্যতে আর এমনটা ঘটতে দেওয়া হবে না, আরও সতর্ক থাকা উচিত ছিল কিনা, আপনিও কি সরকারের ব্যর্থতা দেখেন কিনা? প্রথমত বাংলা ভিশনের মাধ্যমে দর্শকদের ধন্যবাদ। আমি আলোচনা শুরু করার আগে প্রথমে গভীর শ্রদ্ধা জানাচ্ছি গাজা সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক এবং অধিকারের জন্য বিভিন্ন সময়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। যে প্রশ্নটা করলেন এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই প্যালেস্টাইনের জন্য আমাদের যে সহানুভূতি, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা লগ্ন থেকে এবং প্রতিষ্ঠার আরও আগ থেকেও আমাদের হিস্টোরিক্যালি আমরা প্যালেস্টাইনের যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে আমাদের সংহতি, সহানুভূতি এবং তাদের প্রতি আমাদের যে মূল সমর্থন সেটা সবসময় ছিল। এবং বাংলাদেশের যে মাস মুভমেন্ট হচ্ছে এবং এটাই তার একটা প্রমাণ। বাংলাদেশের মানুষ সবসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, পুরো দেশ জুড়ে এটা, এবং এটা যে কোনো সময়, এটা যে কোনো অন্যায়, এটা আমরা শেখ হাসিনার বিরুদ্ধেও যেমন দেখেছিলাম, আমরা আইয়ুব খানের বিরুদ্ধেও দেখেছি, এটা সবসময় কিন্তু এই জিনিসটা হয়। তো প্রশ্ন হলো আপনি যেটি বললেন যে হামলা করা বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে, এটা গভর্নমেন্টের দিক থেকে তো এই জিনিসটা, এটা এই সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে আইন শৃঙ্খলা সবসময় সব জায়গাতে শতভাগ পিওর রাখা। এটা আসলে এখানে না, এটা পৃথিবীর এবং আমাদের মানুষের যে সাইকোলজির মধ্যেও এক ধরনের ক্ষোভ আছে। তো দুটো মিলিয়ে গভর্নমেন্টের দিক থেকে গভর্নমেন্ট আরেকটু স্ট্রিক্ট হতে পারতো শুরু থেকেই, যে ব্র্যান্ডগুলো কিংবা বিভিন্ন জায়গাতে যে মিছিলগুলো হয় সেই মিছিলগুলোর নিরাপত্তা আরেকটু নিশ্চিত করা, আগে পরে পুলিশ স্কোয়াড দেওয়া, এটা যেমন করা দরকার ছিল। আবার আরেক জায়গাতে জুলাইয়ের পরে যে পুলিশের যেভাবে মনোবল কিংবা পুলিশের যে কনফিডেন্সটা যেভাবে ভেঙে গিয়েছে, সেই কনফিডেন্সটা ফিরিয়ে আনার জন্য পুলিশের প্রত্যেকটা পুলিশ সদস্যের এবং পুলিশ সদস্য পরিবারের তাদের কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল আলাদা কাউন্সিলিং নেওয়া প্রয়োজন ছিল আমি মনে করি। এবং কারণ যে ধরনের পরিস্থিতির ভিতর দিয়ে জুলাইতে আগস্টে পুলিশ গিয়েছে, সেই জায়গা থেকে তাকে একটা কনফিডেন্ট পুলিশ নেওয়া, সে ধরনের কোনো পদক্ষেপ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। আমি মনে করি প্রতিটি পুলিশ সদস্যের এ ধরনের, যাতে তারা আর একটু বেটার কনফিডেন্ট ফিল করে যে কোনো জায়গাতে, এটা দরকার। আবার দেখুন, সরকার অনেক সময় যে কোনো জায়গাতে একটু যখন কঠোর হয় তখন কিন্তু আমরা আবার সরকারের অনেক বেশি সমালোচনায় মুখর হয়ে যাই। আমরা অনেক জায়গায় দেখি অনেক সময় ওই উৎসাহী যে জনতা পুলিশের উপর আক্রমণ করে। যেহেতু আমরা আগের আমলে এক ধরনের পুলিশ দেখেছি, এই আমলে কিন্তু আরেক ধরনের পুলিশ দেখছি। এবং পুলিশ যেহেতু এখন থেকে এক ধরনের আগ বাড়িয়ে কোনো স্টেপ নেওয়া, সেই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছে। এবং এটা একদিক থেকে পজিটিভ, যে কোনো আন্দোলনে শুরুতেই গিয়ে গুলি করা, শুরুতেই হামলা করা, এটা তো মারমুখী না হওয়া, পুলিশ কিন্তু ওইদিকে যাচ্ছে।
এবং ওইদিকে এই সুযোগটা অনেক সময় অনেকেই নিচ্ছে, অতি উৎসাহী, এবং পুলিশ যেহেতু ইনস্ট্যান্ট পদক্ষেপটাও নিয়ে নিচ্ছে, এবং আমি মনে করি এটার কিন্তু এই জায়গায় আকরাম হোসেন একটি বড় অভিযোগও আছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে মব কালচার যে তৈরি হলো, এটাকে কি কিছুটা মানে কিভাবে দেখেন? না, এই মব কালচার তৈরি হওয়াটা তো স্বাভাবিক, কারণ হলো আপনি পুরো যে 15 বছরে আপনি ল অ্যান্ড অর্ডারকে আপনি ওয়ার্ক করতে দেননি, তো এই মানুষের যে ক্ষোভ বিভিন্ন জায়গাতে, এবং আওয়ামী লীগের বিভিন্ন জন তো বিভিন্ন জায়গাতে স্টিল রয়েছে, এবং সেই জায়গাতে যখন এই মানে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা, এবং এখানে বিভিন্ন প্রবলেমও কিন্তু হয়, প্রবলেমগুলো হলে পুলিশকে তো ওয়ার্ক করতে, বিভিন্ন বাহিনীকে ওয়ার্ক করতে সময় লাগে, সেই জায়গাতে এটা হওয়াটা স্বাভাবিক। এটা পৃথিবীর, বাংলাদেশে না, এটা পৃথিবীর যত জায়গায় যত ধরনের এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তার থেকে আরও বেশি হয়েছে। আপনি যদি দেখেন 5 আগস্টের পরে আপনার একটা ব্যাংক লুট হয়নি, মানে 5 আগস্টের পরে আওয়ামী লীগের সালমান এফ রহমান বেক্সিমকো ব্যাংকটা তো লুট হতে পারতো। মানে একটা মব, যে ধরনের মব আমরা বলি, পৃথিবীতে আপনি কোথাও আপনি এই ধরনের পরিস্থিতি দেখবেন না। এই ধরনের একটা পরিস্থিতির পরে 10-12টা ব্যাংক, মানে একটা এটিএম বুথ লুট হয়নি। মানে 5 আগস্টের পরে পুলিশ ছিল না, আপনার কোনো বাহিনী ছিল না, কোনো প্রশাসন ছিল না, কোনো নো গভর্নমেন্ট, মানে সে ধরনের পরিস্থিতিতে কিন্তু আমাদের কিন্তু মানে একদম মানুষ, জনগণ, যে আমরা যেভাবে মব বলছি, জনগণ কিন্তু এই মব দিয়েই কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। বিভিন্ন জায়গায় জনগণ জননিরাপত্তার জন্য পাবলিকের যে প্রপার্টি, এই প্রপার্টিগুলোর নিরাপত্তা কিন্তু পুলিশ নিজেই, মানে সাধারণ জনগণ নিজেই নিশ্চিত করছে। এখন এ ধরনের পরিস্থিতিতে যদি সরকার যদি কোনো স্টেপ না নিত, তাহলে কিন্তু আমরা সরকারকে দায়ী করতে হবে। যেমন পরশুদিন হয়েছে, এখন কিন্তু আবার আজকে কিন্তু হচ্ছে, আজকেও কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে না, কারণ মানে এই ধরনের পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হবে। বিভিন্ন সময় নতুন নতুন পরিস্থিতি আসবে। এখন যখন স্টেপ নিচ্ছে কিনা এটা গুরুত্বপূর্ণ, যখন স্টেপ নিয়ে নেবে তখন কিন্তু মানে প্রবলেমগুলো কমে আসবে। জি, এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, এই যে গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে কিনা সেটা জরুরি, এবং যে ঘটনাটা বলছিলাম আপনি কিভাবে দেখছেন? জি, আমি বলছি, প্রথমে আমি ধন্যবাদ জানাই বাংলা ভিশনের সকল দর্শকদের, এবং আমি ফিলিস্তিনি গণহত্যার যারা শহীদ হয়েছেন প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং পাশাপাশি যারা অসুস্থ তাদের দ্রুত সুস্থতা কামনা করছি মহান আল্লাহ তাআলার দরবারে। প্রথম বিষয়টি হচ্ছে যে এই ফিলিস্তিনিদের উপরে যে গণহত্যা, এটা নিয়ে আমি 2 লাইনে বলবো। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকে সমর্থন দিয়ে আসছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারবেন, 1980 সালে সর্বপ্রথম যখন ফিলিস্তিনিতে হামলা করা হয় ইসরায়েলে, তখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ডাক টিকিটের মাধ্যমে সমর্থন জানিয়েছিলেন। 2023 সালে যখন এই গণহত্যাটা প্রথম শুরু হয়, তখন কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমান ওনার স্পষ্ট ফেসবুকে উনি ওনার বক্তব্য স্পষ্ট করেছেন যে এই তীব্র নিন্দা জানাই, এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিলিস্তিনিদের তৎকালীন সময়ে যতটুকু সম্ভব আমরা পাশে দাঁড়িয়েছি, এবং ওআইসিকে এবং জাতিসংঘকে রিকোয়েস্ট করা হয়েছিল যে যাতে অবশ্যই এই গণহত্যা বন্ধ করা হয়। তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11ই এপ্রিল আমাদের একটা স্বাধীনতা কনসার্ট ছিল, সবার আগে বাংলাদেশ, আমরা সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7ই এপ্রিল যে নো ওয়ার্ক নো স্কুল যে কর্মসূচি ছিল, সেটাতে আমরা সমর্থন জানিয়েছি। এবং আজকে 8ই এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে 4,500 শিক্ষা প্রতিষ্ঠানে এবং 117টি সাংগঠনিক জেলা এবং মহানগরে আমরা প্রতিবাদ জানিয়েছি। তো আপনি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নতে যদি আমি বলি, বিক্ষোভের নামে লুটপাট, হ্যাঁ, বিক্ষোভের নামে লুটপাট, এই বিক্ষোভের নামে যে লুটপাট হয়েছে, এটা একটি আসলে জুলাই আগস্টের বিপ্লবের পরে একটা মব কালচার তৈরি করা হয়েছে। এর জন্য আমি সরাসরি এই সরকারকে দায়ী করব। মব করে কোথাও নৈরাজ্য সৃষ্টি করে কোনো কিছু হয় না, কোনো বিচার হয় না। এই ধরনের সাহসটা যখন যারা মব তৈরি করে পেয়ে ফেলছে, তখন তারা বারংবার এই মব তৈরি করেছে। যেমন আপনি কিছুক্ষণ আগে আলোচনা শুরুতেই বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এরপর এরকম হবে না। যখন যে ঘটনা ঘটার পরে যদি বলেন আপনার এরকম হবে না, তাহলে অবশ্যই যারা ঘটনাটি ঘটায় তারা সাহস পেয়ে যায়। তো এই মব কালচারটা, এই সরকারের এই মব কালচারটা তৈরি হওয়ার পিছনে সরকারের অবশ্যই দায় আছে। আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের প্রোগ্রাম থেকে স্পষ্ট ঘোষণা দিয়েছি, যারা এই মব সৃষ্টিকারী এবং যারা মব সৃষ্টি করে এই নৈরাজ্য এবং লুটপাট করেছে, তাদেরকে অবশ্যই অতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য, পাশাপাশি যাতে মব কালচার ভবিষ্যতে না হয় সেই ধরনের সকল ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছি। কারণ
এই মব সৃষ্টি করে এই যে আপনার বাটাতে এবং কেএফসিতে যে আপনার হামলা হলো, লুটপাট হলো, এর ভিডিও এবং এর স্টিল চিত্র, এই স্টিল ছবি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং আপনি নিশ্চয়ই জেনেছেন এটা অলরেডি ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে। ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসার কারণে অবশ্যই বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হয়েছে, এমনভাবে ক্ষুণ্ণ হয়েছে যেটা বলা আসলে কোনো ভাষা নেই। সুতরাং এই মব কালচার থেকে আমাদের বেরোতে হবে এবং মব কালচার যাতে ভবিষ্যতে তৈরি না হয়, আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেও আমি এই গভর্নমেন্টকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যাতে এই মব কালচারগুলো বন্ধ করা হয়। জি, আপনি বলছিলেন যে মব থেকে বের হতে হবে, কিন্তু আকরাম হোসেন কিছুটা বলছিলেন আমরাও মাঠের বাস্তবতা জানি। এই 5 আগস্টের পর পুলিশ তো আসলে এখনো ঠিক মতো ঘুরে দাঁড়াতে পারেনি, প্রশাসনিক জায়গায় দুর্বলতা আছে। আমি জাস্ট মব নিয়ে একটু অ্যাড করব। জি, যদি একটু সেটা হচ্ছে ভাই যেটি বললেন, আমি একটু মব থেকে বের হতে হবে আসলে। হ্যাঁ, এই মবের পিছনে মানে সরকার যে একমাত্র দায়ী বিষয়টা এটা না, আমাদের রাজনৈতিক দলগুলোর অনেক বেশি দায় রয়েছে। আজকে নাটোরের একটি ঘটনা, নাটোরের লালপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। সেখানে বিএনপির এক নেতা মামলা করেছে, তো পুলিশ গিয়ে কি একজনকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, তো ছাত্র দলের নেতারা গিয়ে কিন্তু আবার থানা থেকে তাকে কি বের মানে তাকে থানা থেকে জোর করে বের করে নিয়ে আসছে। আচ্ছা, তাহলে মানে পুলিশ কি করবে এখানে তো রাজনৈতিক দলগুলো, আমরা যখন রাজনৈতিক দলগুলো যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যদি সহায়তা না করে, এখন দেখা যায় এখন পর্যন্ত বিএনপির কয়েক হাজার নেতাকর্মীদের মানে বহিষ্কার করা হচ্ছে দলীয়। আমার মনে হয় জায়গাটি পরিষ্কার, একটু আপনি যদি দেখেন, বিষয়টা হচ্ছে যে মব সৃষ্টি করা এবং রাজনৈতিক প্রেক্ষাপট দুটি কিন্তু টোটালি আলাদা। বিএনপি যে জিনিসটি ইতিমধ্যে ভাইয়া বললেন যে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ, এই ধরনের সংঘর্ষ পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে হয়ে থাকে, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়ে থাকে এবং এই ধরনের যে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি বা 2 পক্ষের মধ্যে সংঘর্ষ পেলে কিন্তু আমাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। আবার বিএনপি কিন্তু অনেক ভালো ভালো কাজও করছে, যেমন 5 আগস্টের পরে আমি সহ আমরা সবাই মন্দির পাহারা দিয়েছি এবং আমরা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত প্রতিটি থানায় গিয়ে আমরা থানা পাহারা দিয়েছি এবং প্রতিটা থানায় গিয়ে পুলিশকে আমরা মনোবল ফিরিয়ে দিয়েছি। তো আমরা তো আসলে এই সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বারংবার বলেছে এই সরকার যদি হেরে যায় তাহলে আমরা সকলেই সবাই হেরে যাব। সুতরাং আমরা তো সরকারকে সাহায্য সহযোগিতা এবং পাশে আসি থাকবো এবং পুলিশকে আমরা যথেষ্ট পরিমাণ মনোবল দিয়ে আসছি, ভবিষ্যতে দিব। কিন্তু সরকারকে কঠিন হতে হবে মবের ক্ষেত্রে, এই মব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জি, আকরাম হোসেন, নির্বাচন, হাসিনা ইস্যু, এগুলো নিয়ে কথা বলবো। তার আগে একটু বিষয়, যেহেতু দুজনই তরুণ ছাত্র নেতা পেয়েছে, আমরা জানি যে আপনাদের যে নতুন রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। খবর আছে ঈদকে উপলক্ষ করে অন্তত 39টি আসনে আপনারা সক্রিয় ছিলেন নির্বাচনী প্রচারণায়, আপনিও ঢাকার একটি আসন। আমি ঠিক এভাবে যদি প্রশ্নটা রাখি, নির্বাচনের সময় যে জনসংযোগ বলে দৌড়চাপ করলেন, নির্বাচনের মাঠ কেমন, মানে কি বুঝলেন, আপনাদের জন্য আসলে কতটা অনুকূলে, আপনারা কি বুঝতে পারছেন? প্রথমত আমাদের যারা যেখানে আমাদের সংগঠক রয়েছে সবাই তার এলাকায় গিয়ে জনসংযোগ করেছে। জনসংযোগ মানে জনগণের সাথে সম্পৃক্ত, যেহেতু সবাই ঢাকা কেন্দ্রিক একটা মানে সেন্ট্রাল আমরা গত 6 মাসে এক ধরনের ম্যারাথনের মধ্যে ছিলাম। এটা ছিল এক ধরনের আমাদের একটু বের হয়ে এসে মানুষের কাছে যাওয়া। আমরা নতুন দল হিসেবে মানুষের কাছে হিউজ আমরা রেসপন্স পেয়েছি, আমাদের আশার থেকে বেশি। মানে আমরা কল্পনা করিনি সে যেটা হলো এত সারা আমরা পাবো। ইভেন আমরা বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রাম করি, বিভিন্ন জায়গায় যখন যাই, হিউজ মানুষজন আমাদের সাথে আসতে চায়। এর অন্যতম বড় একটা কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু 5 আগস্টের পরে ট্রেডিশনাল যে পার্টিগুলো, এই পার্টিগুলো কিন্তু স্টিল তাদের কোনো রিফর্মেশন নিয়ে আসেনি। আপনি বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য যে মানে তাদের নিজেদের মধ্যে যে নেতৃত্বের বিকাশ কিংবা নিয়ে একটা সিস্টেম নিয়ে আসা, 15 বছর একভাবে চলছে। এখন তো মানে আপনাকে এটা বুঝতে হবে, টোটাল বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে 10 কোটি হলো তরুণ। জি, আপনি বড় দলগুলোর নতুন কিছু আনেনি, কিন্তু তেমনি আপনাদের নতুন রাজনৈতিক দল আপনাদেরও তো বেশ কিছু জায়গায় এর মধ্যে সমালোচনার জায়গা তৈরি হয়েছে। অবশ্যই আমরা তো সমালোচনা থাকবে, সমালোচনা হলেই তো আমরা ভালো করবো, সমালোচনা না হলে আমরা ভালো করবো কিভাবে? আমরা তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমরা কখনো সমালোচনা থেকে সংশোধন করা, আমরা কিন্তু বিভিন্ন সময় আমাদের টপ লিডারশিপের অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ফেসবুকে এবং পরে আবার ক্ষমাও চেয়েছে। আপনি এটা বাংলাদেশের রাজনীতি দেখবেন না। এখন নতুন যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে নতুনভাবে নতুন ইয়াংদেরকে এম্পাওয়ার করে। আপনি দেখেন বিএনপির কেন্দ্রীয় যে স্থায়ী কমিটিতে যারা আছে সবাই বয়স হলো 60+। আপনার জামাতের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সবার বয়স 55+। আপনি একটা রাষ্ট্র চলতেছে, সেই রাষ্ট্রের মধ্যে ইয়াংদের কোনো রিপ্রেজেন্টেশন নাই এবং ইয়াংদের পলিটিক্যালি এম্পাওয়ার হওয়া, পলিটিক্যালি ক্ষমতায় আসা, ডিসিশন মেকিংয়ে আসা, এটার কোনো অবস্থা নেই। পুরো বাংলাদেশের মধ্যে যেখানে মানে অর্ধেক জনগোষ্ঠী হলো ইয়াং এবং অর্ধেক হলো নারী,
দুটার একটাও কিন্তু কোথাও কিন্তু আপনি এদেরকে কিন্তু এম্পাওয়ার দেখবেন না। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা নতুন পার্টি, আমরা তরুণদেরকে প্রচুর এম্পাওয়ার করতেছি এবং আমাদের এখানে ইয়াং গ্রুপ অফ পিপল রয়েছে, সেজন্য ইয়াং ফোর্স যারা রয়েছে এরা যেমন আসছে, আবার পুরাতন যে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মুরব্বী যারা রয়েছে তারাও বিরক্ত হয়ে তারাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। আমি মোহাম্মদপুরে আমরা একটা ইফতার মাহফিল করি, সেখানে যুদ্ধ হতে একজন মুক্তিযুদ্ধ এসেছেন, এসে আমরা ওনাকে দাওয়াতও দেওয়া লাগেনি, মানে উনি নাম শুনে চলে আসে, উনি এসে আমাদেরকে বলতেছে যে আমরা তোমাদের সাথে, আমরা 71-এও ছিলাম, 24-এও ছিলাম এবং আগামীতে আমরা তোমাদের সাথে থাকতে চাই। কিন্তু আকরাম হোসেন, আমাদের দেশের বাস্তবতার রাজনীতির মাঠে একটি কথা বলা হয় যে এই যে রাজনীতির মাঠে মানুষ জড়ো হওয়া আর ভোটের হিসাবটা একটু জটিল, এই ভোটের সমীকরণটাকে আপনারা দিন শেষে মেলাতে পারছেন, আসলে ভোটের মাঠে কতটা সুবিধা করতে পারবেন? ভোটের মাঠ আসুক, মানে আমাদেরকে তো প্রুভ করতে হবে, আপনি সময় আসতে দেন। বড় যে জিনিসটি সেটা হচ্ছে আমরা আমাদের রাজনীতিতে সাজাচ্ছি মানুষের প্রবলেম কেন্দ্রিক, আমরা মানুষের বিভিন্ন প্রবলেম সলভ করে দিচ্ছি এবং আগামীর যে রাজনীতি হবে এই রাজনীতি কিন্তু নিউ স্টাইলে হবে। আপনি পুরাতন স্টাইলে ওই যে মানে পুরাতন স্টাইলে বিভিন্ন কোরামবাজি করবেন, এই নেতার পিছনে ওই নেতা ঘুরবে, মানে মানে আগামী দিনের রাজনীতি এই জায়গাতে থাকবে না। তো সেই জায়গা থেকে আমরা যখন মানুষের প্রবলেম সলভ করব এবং মানুষের কথাটা আমরা যখন বারবার বলবো তখন মানুষ এটা ডিসাইড করবে। এবং মানুষ যদি আজকে আমার এখানে মানুষ যদি আমাদের কাছে না আসতো, 5ই আগস্টের পর অনেকেই বলেছে আমরা গুছাইতে পারবো না, আমরা কিন্তু মাত্র অল্প মানে এত শর্ট টাইমে বাংলাদেশে কোনো পার্টি এইভাবে এত পপুলারিটি পায়নি, হিস্ট্রিতে হয়নি। ইভেন জিয়াউর রহমান যখন বিএনপি করে তখন কিন্তু উনি ক্ষমতায় থেকে এবং ক্ষমতার সকল পাওয়ারকে ব্যবহার করে কিন্তু ওনার পার্টিতে করা রাখছে। আমাদের কিন্তু নাহিদ ইসলাম মানে উনি এত বড় একজন মিনিস্টার ছিল, উনি কিন্তু জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের সর্বোচ্চ বড় ফেস, উনি কিন্তু চাইলেই মানে সরকারের থেকে পার্টিটা করতে পারতো, সরকার থেকে ছেড়ে এসে কিন্তু পার্টিটা করছি। কারণ হলো আমরা জনগণের সাথে মিশে যেতে চাই, আমরা সরকারের যে পাওয়ার এই পাওয়ারটাকে এক্সারসাইজ করে আমরা যে পার্টি করবো, নিজেদের শক্তিশালী এই যে জিনিসটা আমরা চাই না। আমরা জনগণের সাথে সম্পৃক্ততার মাধ্যমে আমরা আগামী দিনে আমাদের রাজনীতিটা করি। এটা আমাদের জন্য সময় লাগুক, এটা 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 5 বছর লাগুক, আমরা সেই টাইমটা নেব, কিন্তু আমরা জনসম্পৃক্ত। নির্বাচন তো ডিসেম্বরে, নির্বাচন হোক, আমরা নির্বাচন করবো, আমাদের যে ডিসেম্বরে ক্ষমতায় চলে যেতে হবে এটা আমাদের টার্গেট না। আমাদের মেইন প্রবলেম হলো আমি যদি জনগণের কথাটা বলি, জনগণের সাথে থাকি, জনগণ আমাকে ডিসাইড করবে, তার হাতে যখন সময় থাকবে। আমরা দেখেন আমরা 2019 সালে আমরা ডাকসু নির্বাচন করেছিলাম পরিষদ থেকে, ছাত্রলীগ তখন জোর করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ব্যালট ধরিয়ে দিয়েছে যে আমাদের এই প্যানেলে এই 25টা প্যানেল এখানেই ভোট দিতে হবে। সাধারণ শিক্ষার্থীরা যখন বুথে গিয়েছে, বুথে যাওয়ার পরে ওই 25টার একটা তো দেয়নি, অন্য সবগুলোতে দিয়েছে। তো এখন মানুষ যদি ভোটটা দিতে পারে সে ধরনের পরিবেশ তৈরি করা এবং আপনার ভোটটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং কম্পিটিটিভ, সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে। আবার আপনার কাছে আসছি রাজিবুল ইসলাম তালুকদার, কিন্তু এই যে আগামী দিনের রাজনীতি হবে নতুন স্টাইলে, এই যে জাতীয় নাগরিক পার্টি বলছিল যে তরুণদের ভাষা বোঝা, এই ভাষাটা কি বিএনপি তো পুরনো দল, নিঃসন্দেহে সবচেয়ে পোর খাওয়া দল, অভিজ্ঞ দল, এই জায়গাটাতে কতটা নজর দিচ্ছে তরুণদের দিকে? আসলে বিষয়টা হচ্ছে কি, আমার বিজ্ঞ আলোচক হয়তো বা উনি জানেন না, উনি জানলে হয়তো এভাবে বলতেন না যে বিএনপি রাজনীতির কোনো রিফর্ম নিয়ে আসেনি। বিএনপি 2022 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 27 দফা ঘোষণা করেন। এরপরে 2023 সালে তৎকালীন সময়ে যুগপৎ আন্দোলনে যারা আমাদের বিএনপির সাথে জড়িত ছিল বা আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে তাদের সাথে সকলের সাথে অর্থাৎ 41টি দলের সাথে সমন্বয় করে 31 দফা করা হয়। এই 31 দফার ভিতরে আগামী রাজনীতির, আগামী রাষ্ট্র কাঠামো মেরামত, আগামী রাষ্ট্র কিভাবে বিনির্মাণ হবে, সকল কিছু 31 দফার মধ্যে রয়েছে। এই 31 দফার ভিতরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আপনার এক ব্যক্তি 2বার প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন যেগুলো নিয়ে আলোচনা, এখন আপনি একটু শেষ করুন। ভুল বলছেন, এক ব্যক্তি 2বার না, পরপর 2বার। হ্যাঁ, পরপর 2বার। এখন যেই ধরনের সংস্কারের আলোচনা বা বলিগুলো আমরা শুনছি, সেই আলোচনাগুলো বিএনপি অনেক আগে অনুধাবন করেছে। সেই আলোকে 2022 সাল, এরপরে 2023 সালে 13ই জুলাই দেশটা জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছে। সেটা আমাদের পড়তে হবে, আমাদের জানতে হবে, কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাই বাংলাদেশে একটি সাম্য, মানবিক এবং মর্যাদা সম্পন্ন রাষ্ট্র বিনির্মাণ করার জন্য। সুতরাং 31 দফার মধ্যে রিফর্মের কথা আছে, 31 দফার ভিতরে কৃষকের কথা আছে, 31 দফার ভিতরে ছাত্র জনতার কথা আছে, 31 দফার ভিতরে চিকিৎসা ব্যবস্থার কথা বলা আছে, 31 দফার ভিতরে আইনের সুশাসনের কথা বলা আছে, 31 দফার ভিতরে আপনার গার্মেন্টস কর্মীর কথা বলা আছে, 31 দফার ভিতরে বলা আছে কিভাবে আমাদের বহির্বিশ্বের সাথে পররাষ্ট্রনীতি যে আমাদের কি ধরনের বন্ধুসুলভ হবে, মাথা উঁচু করে যেই ধরনের পররাষ্ট্রনীতি হবে সেগুলোর কথা বলা আছে। অর্থাৎ একটি সুন্দর রাষ্ট্র এবং রিফর্ম রাষ্ট্র, অর্থাৎ আওয়ামী লীগ তো বাংলাদেশকে আসলে
প্রতিটা সেক্টরই ধ্বংস করে দিয়ে গেছে। সেই একটি ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ থেকে তুলে এনে কিভাবে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা যায় সেটা 31 দফা বলা আছে। আমি আরেকটু বলি, এই 31 দফার মধ্যে তরুণদের কথা বলা আছে। এবং আপনি হয়তোবা জানবেন, এই 2 দিন আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান তরুণদেরকে গুরুত্ব দিয়ে উনি একটা আলাদা বক্তব্য রেখেছেন। সুতরাং তরুণদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যৎ রাজনীতি করার পরিকল্পনা এবং প্ল্যান প্রোগ্রাম অলরেডি রেখেছে। জি আকরাম হোসেন, এই যে কথাটা বলছিলাম, যে কি মনে হলো এই নির্বাচনে, এই ইয়েতে ঈদ কেন্দ্রিক যে জনসংযোগ চালানো, সেখানে ঠিক আপনাদের তো এখনো সাংগঠনিক বেশ কিছু আনুষ্ঠানিকতা এখনো বাকি, দলের নিবন্ধন প্রক্রিয়া নেওয়া, প্রতীক নেওয়া এবং সব জেলায় জেলায় কার্যালয়, এবং যদি এক অর্থে বলি সাংগঠনিক আরও প্রচুর কাজ বাকি। সেই জায়গায় দাঁড়িয়ে ডিসেম্বরে যে নির্বাচন কথা বলা হচ্ছে, নির্বাচনের জন্য আসলে আপনারা কতটা নিজেদের গুছিয়ে নিলেন? দেখুন, আমাদের প্রাইমারি ফোকাস হচ্ছে মানে এই সময় এই সরকারের সংস্কারগুলোকে সহযোগিতা করা। যেহেতু গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে একটা মানে সরকার হয়েছে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপি 31 দফা যে জাতীয় সরকারের যে রূপরেখাটা দিয়েছে সেটা কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পদত্যাগের, শেখ হাসিনাকে পদত্যাগকে কেন্দ্র করে। তখন তো দেশের মধ্যে আওয়ামী লীগ নাই, এবং যে রিফর্মগুলোর কথা বলছে এই রিফর্মগুলো তো শুরু হয়ে গিয়েছে। তার মানে আপনার আগামী দিনে যে রাজনীতি, সেই রাজনীতি আপনি 31 দফা দিলে আর হবে না, আপনাকে নতুন কিছু নিয়ে আসতে হবে। এটা তো 2023 সাল না, 2024 সাল বাংলাদেশের হিস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ। আপনি মনে করলে দেখবেন 6 দফা দিল 1966 সালে, যখন 1971-69 সাল চলে আসলো, গণঅভ্যুত্থান হয়ে গেল, তখন কিন্তু 6 দফার কিন্তু আর আলোচনায় নাই। আবার তখন 11 দফা, 31 দফাগুলো তো এখনো প্রাসঙ্গিক কিন্তু না না, 6 দফাটা কিন্তু 1969 সাল যখন আসলো তখন কিন্তু গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্রদের 11 দফা 18 দফা এগুলো কিন্তু পপুলার হওয়া ধরলো। 1971 সাল যখন আসলো তখন কিন্তু আর কিন্তু 6 দফাও নাই, গণঅভ্যুত্থানে যে কোনোটাই কিন্তু নেই, তখন কিন্তু নিউ ফরমেশন। তো 24 সালে আপনার নতুন বাংলাদেশে নতুন একটা ফ্রেজে প্রবেশ করে ফেলেছে। আপনার স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, 24 সাল তো সকল রাজনৈতিক দল একসাথে আশা ছেড়ে দিয়েছে, শেখ হাসিনা কখনো পদত্যাগ হবে না, অনেকেই রাজনীতি ছেড়ে, মানে বিএনপির বড় নেতারা তারা ঘোষণা দিয়ে ফেলেছে আমরা আগামী দিনে রাজনীতি করবো না, ফ্যামিলিকে টাইম দেবো, চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে যখন আমরা হোপলেস রাষ্ট্রে পরিণত হলাম, তখন ছাত্র জনতাকে একসাথে, সেখানে বিএনপিও হাই লেভেলের পার্টিসিপেট করেছে, বিএনপির অনেকজন শহীদ হয়েছে এবং রাজনৈতিক দলগুলো সেখানে অনেক হেল্প করেছে। সে ধরনের একটা পরিস্থিতিতে, নতুন যে পরিস্থিতি, সেই নতুন পরিস্থিতিতে আমি মনে করি সে 31 দফার কাজ করবে না। সেজন্য, কারণ 31 দফার আপনার ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা নেই। আপনি বাংলাদেশে আপনি বলছেন আমরা নাগরিকরা ভোট দিতে পারিনি, আপনি গত 30 বছরে, গত 25 বছরে আপনি যদি ধরেন 91 সালের পর থেকে বাংলাদেশে কোনো একটা প্রতিষ্ঠানে ছাত্ররা কোথাও ভোট দিতে পারেন। আপনি ছাত্রদের টোটাল ভোটাধিকার তো আপনি হরণ করে ফেলেছেন। তাহলে আপনি ডেমোক্রেসির চর্চাটা আপনি কীভাবে করবেন? এবং সেটা বিএনপি, জামাত থেকে শুরু করে আওয়ামী লীগ সকল দল একসাথে দেয়, কেউ ছাত্র সংসদ নির্বাচন করে না। এবং ছাত্র সংসদ নির্বাচনের কথা যখন আসে সবাই তখন নিজেদের সিন্ডিকেটটা মেনটেন করার জন্য, কারণ ছাত্র সংসদ নির্বাচন হলে ইয়াংরা এম্পাওয়ার হয়ে যাবে, দলগুলো ভয় পায়। আমি এটা একদম সকল রাজনৈতিক দল একসাথে ভয় পায় ছাত্র সংসদ নির্বাচনকে, যে জন্য কোনো রাজনৈতিক দল ছাত্র সংসদ নির্বাচন দিতে চায় না। যে জন্য আমাদের মেইন টার্গেটটা হলো এই যে নতুন বাংলাদেশে এতগুলো মানুষ জীবন দিল, মিনিমাম রিফর্মেশনগুলো যদি আমরা না করি তাহলে আমরা কখনো বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো না। যে জন্য এই সরকারের যে সংস্কারগুলোকে সহযোগিতা করা এবং এই সংস্কারগুলোর জন্য জনগণকে বোঝানো। দেখেন, গভর্নমেন্ট বলছে আপনার এই সরকার সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবনা করছে 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন বিএনপি এটার সাথে একটা পলিটিক্স করতেছে ইচ্ছা করে, কারণ পরপর দিবে। ভাই তারেক রহমানের বয়স হয়ে যাচ্ছে 55, উনি যদি 2 বার প্রধানমন্ত্রী হয় ওনার বয়সটা হবে 65, ওনাকে আরেক টার্ম উনি বিরতি দিল, ওনার বয়স হবে 70 বছর পরে কি ওনার আবার আসতে হবে? তাহলে কি বিএনপি ধরে নিল তারাই আগামী দিনে বাংলাদেশে এককভাবে রাজনীতি করবে? তাই এই মিনিমাম রিফর্মেশনগুলোকে স্বাগত জানানো, এগুলোর সাথে একসাথে কাজ করা, এই জিনিসটা আমরা চাই। কিন্তু আবার এই অভিযোগও আছে আকরাম হোসেনের যে সংস্কারের নামে আপনারা নির্বাচন পিছিয়ে দিতে। না, আমরা নির্বাচন কেন পিছিয়ে? গভর্নমেন্ট ঘোষণা দিয়ে দিয়েছে 26 জুনের মধ্যে তারা ইলেকশন করবে। সরকার যে ঘোষণা দিচ্ছে সেই টাইম অনুযায়ী বড় দলগুলো তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। না, এটা গভর্নমেন্টের তো একটা প্রিপারেশনের বিষয় আছে। তাহলে বড় দলগুলো বলুক এভাবে কি আপনারা ইলেকশনটা করে ফেলতে পারেন। বড় দলগুলো আপনি থানার মধ্যে আজকে যে ঘটনা করে, আপনি থানা থেকে আসামি, আপনি বিএনপি নেতারা আপনি নিজেরা মারামারি করবেন এবং কাউকে মেরে ফেলবেন, আসামি ধরবে, আসামি ছিনতাই করে আপনি থানা থেকে নিয়ে আসবেন, থানা থেকে মব সৃষ্টি করে নিয়ে আসবেন, আর আপনি বলবেন এখনই ইলেকশন দেন। তাহলে এই গভর্নমেন্টের একটা স্টেবিলিটি আসতে হবে।
আপনি একটা সরকারের আওয়ামী লীগ যেভাবে সকল প্রতিষ্ঠান একসাথে ধ্বংস করে দিয়েছে, বিএনপি কি জন্য আগের ইলেকশনগুলো করে? বিএনপির দিক থেকে দাবি ছিল ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং কম্পিটিটিভ। এই জিনিসগুলো এনশিওর করতে হলে তো মিনিমাম একটা টাইম লাগবে। সেই টাইমটা যদি আপনি না দেন, সরকার যদি বলতো যে আমরা ইলেকশন করব না, আমরা ইলেকশনের দিকে নাই এবং আমরা ইলেকশনের প্রসেসে নাই। দেখুন, ইলেকশন কমিশন সংস্কার, ইলেকশনের জন্য একটা সংস্কার কমিশন হয়েছে, এই জায়গাটাতে আসছি একটু পরে। যে সেই সংস্কার কমিশনের রিপোর্টের আগেই সরকার কিন্তু ইলেকশন কমিশন গঠন করে ফেলেছে এবং তারা কাজ করছে। এখন আপনার যদি প্রবলেম থাকে, আপনি বলেন যে ইলেকশন কমিশন এখানে ফল করতেছে, তাদের এখানে দুর্বলতা রয়েছে, এখানে তারা একটু বেটার ওয়ার্ক করুক। জি, রাজিবুল ইসলাম তালুকদার, এই যে নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, এই একটু সময় দিতে সমস্যা। বিষয়টা হচ্ছে কি, আমি একটু একটা করে বলবো। প্রথমত হচ্ছে এই আমার বিজ্ঞ আলোচক যেটি বললেন যে 31 দফার ভিতরে নতুনত্ব আনতে হবে। দেখেন, বর্তমান সমসাময়িক যতগুলো সংস্কারের কথা বলা হচ্ছে, প্রত্যেকটি সংস্কারের কথাই 31 দফায় রয়েছে। তাহলে আপনারা কি নতুন বললেন? আপনারা যেটাকে নতুন বলছেন সেটা তো আমরা অনেক আগেই বলা শুরু করেছি এবং আমরা অনুধাবন করেছি যে বাংলাদেশে এই জিনিসগুলো প্রয়োজন। অলরেডি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছে, যদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে, তারপরেও সকলকে নিয়ে একটা জাতীয় সরকার করবে। কেন? কারণ সকলকে নিয়ে যখন জাতীয় সরকার করা হবে, তখনই শুধু এই দেশটাকে ধ্বংসস্তূপ থেকে তুলে একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে। এরপর আমি যদি আসি একটু সংস্কারে আসবো, নির্বাচন এবং সংস্কার। দেখেন, আমরা বিগত 15.5 বছর শুধু গল্প শুনেছি গণতন্ত্র না নির্বাচন, আর এখন আমরা শুনছি সংস্কার না নির্বাচন। দেখেন, আসলে দুটোর মধ্যেই না একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। যেই সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার, এর ম্যাক্সিমাম সংস্কার 15 দিন থেকে 30 দিনের মধ্যে পসিবল করা, ম্যাক্সিমাম সংস্কার। কিছু সংস্কার রয়েছে যেগুলা আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের ঘুরে ফিরে বিভিন্ন সিস্টেমে করতে হবে, সেগুলোর জন্য আপনার হয়তো একটু সময় বেশি লাগবে। সর্বমোট আমরা ধরতে পারি 2 মাসের ভিতরে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, 2 মাসের মধ্যে অলমোস্ট সকল সংস্কার করা পসিবল। আবার সর্বোচ্চ আমরা এটাকে 3 মাস ধরতে পারি। 3 মাস যেখানে একটা সংস্কার করা সম্ভব, সেখানে অলরেডি 8 মাস চলে গেছে। চোখে পড়ার মতো কি সংস্কারটা এই সরকার করতে পারছে, চোখে পড়ার মতো। 3 মাসের বেশি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, যেই সংস্কারগুলোর কথা বলা হচ্ছে 3 মাসে এই সংস্কারগুলো করা সম্ভব। আরেকটা জিনিস আপনি দেখবেন, সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। যত আপনার রাষ্ট্র, আপনার দেশ আপডেট হবে, সংস্কার কিন্তু তত আপডেট আপনাকে করতে হবে। তো সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যে ন্যূনতম সংস্কারগুলো আমাদের প্রয়োজন রাষ্ট্রের জন্য, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, সেই সংস্কারগুলো করে আমাদের একটা ইলেকশন দেওয়া উচিত। তারপরও কেন সময় নেওয়া হচ্ছে? সময় নেওয়া হচ্ছে এই কারণেই যে কিছু কিছু দলকে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে সময় দেওয়ার জন্য, যাতে তারা গোছাতে পারে। আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই, তারা রাজনীতি করুক, বাংলাদেশে আরও তরুণ নেতৃত্ব উঠে আসুক, আমরা স্বাগত জানাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেই সংস্কারগুলো আপনার 3 মাসে সম্ভব, 2 মাসে সম্ভব, সেই সংস্কারগুলো 8 মাস হয়ে যাওয়ার পরেও যেহেতু দৃশ্যমান কোনো সংস্কার হয়নি, তখনই তো আমাদের সন্দেহ জাগে। তাহলে অবশ্যই কোনো একটা দলকে এই সরকার হয়তো সহযোগিতা করার জন্য সংস্কারের নামে, যেটা আওয়ামী সরকার করেছে, ফ্যাসিস্ট সরকার করেছে গণতন্ত্রের নামে, তো সুতরাং এরকম একটি কিছু আমাদের সামনে দেখানো হচ্ছে। এরপর আসে নির্বাচন। কিছু সংখ্যক মানুষ বা কিছু সংখ্যক নেতৃত্ব বলছেন আগে সংস্কার দরকার, তারপর নির্বাচন দরকার, এবং এমনও কিছু বলা হচ্ছে বিএনপি নাকি সংস্কার চায় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি সংস্কার চায়। বিএনপি সর্বপ্রথম বাংলাদেশে একটি দল যে বাংলাদেশের সংস্কার চেয়েছে, আগেও চেয়েছে, এখনও চায়, ভবিষ্যতে চাইবে। বিএনপি এমন সংস্কার চায় যে সংস্কারগুলো করে এই দেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করা যায় এবং একটি সুন্দর এবং আপনার অবাধ নির্বাচন করা যায়। কিন্তু এমন সংস্কার না যে সংস্কারের কথা বলে আপনি বছরের পর বছর শুধু সময় ক্ষেপণ করবেন। এরপর আমি যদি আসি, রিফর্মের একটি কথা বলা হয়েছে। দেখেন, আমরা এই আন্দোলনের একটি কথা বলা হয়েছে জুলাই আগস্টে, ছাত্র জনতার আন্দোলন। দেখেন, আমরা যদি বলি ছাত্র জনতার আন্দোলনে, যদি আমরা বলি যে ছাত্র জনতার আন্দোলন, স্পিরিট, এগুলো নিয়ে অনেক তর্ক থাকতে পারে। আমি শুধু এটুকু বলবো যে একটু আগে আমার বিজ্ঞ আলোচক যে বললেন যে আসলে ওনাদের দল তরুণদের দ্বারা গঠিত, ওকে, ওয়েলকাম। কিন্তু কিছুদিন আগে একটি জরিপ হয়েছে, যে জরিপটা আপনার 10,500 মানুষের মধ্যে হয়েছে।
এর মধ্যে বাংলাদেশের 64টা জেলা নিয়ে হয়েছে। সেই জরিপে স্পষ্ট দেখা গেছে জেনজেটের যে সংখ্যাটা সেটা এনসিপি রয়েছে 10% সামথিং, এবং এখনো পর্যন্ত বিএনপি রয়েছে 37.0 সামথিং। ছাত্র জনতার যে আন্দোলনের কথা বলা হয়, ছাত্র জনতা দেখেন, আমরা যারা ছাত্র জনতা আন্দোলন করেছি, যেহেতু আমি নিজে একজন সম্মুখজারী সহযোদ্ধা, কারণ যখন 18 তারিখে এই আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্র্যাকডাউন করে ফেলে, তখন কিন্তু আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সামনের সারিতে নেমে আসছি। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যদি না নেমে আসতো, তাহলে এই বিপ্লব কিন্তু অসম্ভব বলে আমি মনে করি। এবং সাধারণ শিক্ষার্থী যারা আমরা নেমে আসছি, তারা কিন্তু আমরা কোঠার জন্য আসিনি, আমরা কিন্তু চাকরির জন্য আসিনি। আমরা এসেছিলাম কেন? আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, সে হত্যার বিচারের জন্য, এবং সেটা আমরা 31 দফাতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি। তো এই ছাত্র জনতার স্পিডে যদি আপনার নতুন দল হয়ে থাকে, তাহলে সেই আন্দোলনের ছাত্ররা কোথায়? আমি যদি আপনাকে 4টা ক্লাসিফিকেশনে করে দেখাই, ছাত্র আসলে এই ছাত্রদের যদি 4 ভাগ করি, এই ছাত্ররা কোথায়? 1 ভাগ আমাদের মতো ছাত্র, যারা আমরা এই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা রেখেছি। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 1.5 শতাধিক ছাত্র নেতা শহীদ হয়েছেন। তা সুতরাং আমরা এই সম্মুখভাগে সহযোদ্ধা। তা আমরা বঞ্চিত একটা অংশ, মানে ছাত্র যদি বলি আমরা, এই আন্দোলনের বঞ্চিত একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে সুবিধাভোগী অংশ, অর্থাৎ যারা এই সরকারের সাথে থেকে, পাশে থেকে বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করছে। আরেকটি সংখ্যা হচ্ছে যারা অসুস্থ হয়ে এখনো চিকিৎসার জন্য হাসপাতালে বেডে শুয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না। আরেকটি অংশ হচ্ছে অলরেডি তারা ক্লাসে ফিরে গেছে। সুতরাং যদি আমরা সার্বিক ছাত্র বলি বা ছাত্র জনতা বলি, তাহলে ভুল। এরপরে যদি আসি আমরা জনতায়, আমরা বলবো 1-2টি উদাহরণ দিয়ে যদি আমরা বলি জনতা আমাদের পাশে রয়েছে, এটা ভুল হবে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা ভোটের রাজনীতি বা অরিজিনাল রাজনীতি, সেটা হয় আপনার তৃণমূল থেকে, তৃণমূল বেস। তো তৃণমূল বেস যদি আমরা বলি, তাহলে যারা নতুন দল করেছে, আমাদের বিজ্ঞ আলোচক যারা আছেন, তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। তাদেরকে আমরা বলবো যে আপনারা তৃণমূলে যান, আপনারা কৃষকদের সাথে কথা বলেন, আপনারা গার্মেন্টস শ্রমিকদের সাথে কথা বলেন, আপনারা সাধারণ জনতার সাথে কথা বলেন, যেখান থেকে ফিডব্যাক পাবেন সেখানে আপনারা গিয়ে মিশে যান। এটা আপনাদের জন্য আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ রইল। এই জায়গায় একটু আকরাম হোসেন, এই প্রশ্নটা আমি করতাম, এই যে দিন শেষে তো রাজনীতি শুধু শহর কেন্দ্রিক নয়, যে তৃণমূলে মিশে যাবে, এর উত্তর দিবেন। সাথে অভিযোগটা নিঃসন্দেহে আপনি বুঝতেই পারেন যে দল গোছাতে সময় দিতেই কি একটু সরকার নির্বাচনের দেরি? আমি আমার আলোচকের কাছে জাস্ট উনি যে বললেন 1-2 মাসের মধ্যে করা যায়, উনি 5টা সংস্কারের কথা বলুক, যে 5টা সংস্কার মানে 1 মাসের মধ্যে করা, উনি 5টা বলুক, তাহলে আমি একদম ওনার কথাটা মেনে নেব। দ্বিতীয়ত যে কথাটি বললেন যে এই সংস্কারগুলো করতে সময় লাগবে, বিএনপির কিন্তু এই যে জাতীয় সরকারের নির্বাচিত হওয়ার পরে জাতীয় সরকার করবে, এই ধারণার মধ্যেই এক ধরনের মানে এটা তো আওয়ামী লীগের আমলে আইডিয়াটা দিয়েছিল, স্টিল সেই আইডিয়ার মধ্যে রয়েছে। মানে এই সরকার তো সবার সরকার, আপনি যখন বলছেন এই সরকার সবার সরকার, তাহলে এই সরকার কিন্তু এক ধরনের জাতীয় সরকার। মানে এই সরকারে যারা রয়েছে, এই সরকার করার উপদেষ্টা নিয়োগের আগে বিএনপির সাথে যেমন পরামর্শ করা হয়েছে, জামাতের সাথে পরামর্শ, সবার সাথে, তাহলে এক ধরনের জাতীয় সরকার কিন্তু এই সরকারটাই। দ্বিতীয়ত যখন আপনার এই আলোচনাটা একটু বিরতি থেকে ফিরে এসে একটু ছোট্ট বিরতির পর, দর্শক নিউজ এন্ড ভিউজ একটু ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ। আকরাম হোসেন বলছিলেন, আর আমি প্রশ্ন রেখেছিলাম যে দল গুছাতে কিছুটা সময় দিতেই সরকার নির্বাচন নিয়ে কিছুটা। দ্বিতীয়ত আমি যেটি বলছিলাম যে জাতীয় সরকার, এই সরকার কিন্তু এক ধরনের জাতীয় সরকার, মানে এক ধরনের আপনার সবাই পার্টিসিপেশন এবং সবাই হেল্প করছে। তো আপনি যে জাতীয় সরকারের আইডিয়া দিয়েছেন, সেই আইডিয়াটা মানে শেখ হাসিনার আমলে, সেটা তো শেখ হাসিনা চলে যাওয়ার পর এখন তো এক ধরনের জাতীয় সরকার রয়েছে, আপনি পরে কিভাবে করবেন? দ্বিতীয়ত দেখুন, বিএনপি যেখানে তার প্রত্যেকটা আসনে এক প্রার্থী আরেক প্রার্থীকে কোনো সুযোগ দেয় না, গ্রুপিংয়ের কারণে একজন আরেকজনকে মেরে ফেলে। মানে গত 8 মাসে বিএনপির অন্তঃকরণ দলে নিজেদের কর্মী মারা গিয়েছে 50 জন, অন্তত 50 জন সর্বনিম্ন, মানে যেটা পত্রিকার রিপোর্ট আরও বেশি মারা গিয়েছে। সেখানে বিএনপির একজন প্রার্থী, সে এমপি ইলেক্টেড হয়ে, সে টাকা খরচ করে, সে ইলেক্টেড হয়ে, সে জাতীয় সরকার হিসেবে আরেকজনকে কেন এমপি হিসেবে মেনে নিবে বলেন? কোন যুক্তিতে? এটা তো পৃথিবীতে কেউ মেনে নেবে না, এটা সে একটা বাচ্চা হলেও তো সে মেনে নিবে না। এটা মানে আপনি বিএনপির 10টা মানুষ দেখান যে এই 10টা মানুষ যদি নির্বাচিত হয়, তারা আসন ছেড়ে দিবে, জাতীয় সরকার অন্য পার্টিকে দিয়ে দিবে।
তাহলে আপনি মিনিমাম যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন যে রাষ্ট্রকে মিনিমাম কার্যকর করে তুলতে, সেটা আপনি এখন করেন না, কোনো প্রবলেম কি? এখন দেখেন, দ্বিতীয়ত আপনি বলছেন এই সরকার বিশেষ ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে কাউকে, নতুন কাউকে। এই সরকার কি কি বিশেষ সুবিধা দিচ্ছে আপনি বলেন, 5টা সুযোগ সুবিধার কথা বলেন। আপনি অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে বহু জায়গায় আপনি অধিকাংশ যে ডিসি নিয়োগ হয়, এসপি নিয়োগ হয়, ওসি নিয়োগ হয়, বিএনপির হিউজ লোকজন তো নিয়োগ পাচ্ছে, মানে বিএনপি পন্থী সাবেক ছাত্রদল করা, ওখানে তো আমাদের পার্টিতে মাত্র হচ্ছে, আমাদের লোকজন তো নিয়োগ পাচ্ছে না। তাহলে আপনি যে বলছেন সুযোগ সুবিধাটা কারা পাচ্ছে? বাংলাদেশের যতগুলোই, মানে একটা মাঝখানে একটা জরিপ হয়েছে, বাংলাদেশের যে পাবলিক যে বিশ্ববিদ্যালয় অধিকাংশ, মানে 35টা বিশ্ববিদ্যালয়ের মানে একটা ডেটা দেখলাম, সেখানে মানে টপ লেভেলের যে বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে 35টার মধ্যে 30টা বিশ্ববিদ্যালয়ে ভিসি বিএমপি করা, তারা বিএমপির পার্টি করে। তা আপনি মানে সুযোগটা আপনি কাকেই দিচ্ছেন? এই সরকারের তো সর্বোচ্চ সুযোগ সুবিধা বিএমপি নিচ্ছে, আমরা তো নিচ্ছি না। আমাদের মানে, এবং আপনি আরও অবাক হবেন, বাংলাদেশের যে স্কুল, কলেজ, মাদ্রাসা, যে বড় বড় যে কলেজগুলো, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি 2900 কলেজ আছে। এই 2900 কলেজের মধ্যে আপনি মিনিমাম 2850টা কলেজ পাবেন যেগুলো আর কি বিএনপির বড় বড় নেতারা এগুলো সভাপতি। তাহলে মানে, এবং কলেজের সভাপতি হয়ে এলাকায় কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়া যায়, এবং সেখানে কি বিভিন্ন স্কুলের যারা সভাপতি হয়, বড় বড় স্কুলের, সেই স্কুলের সভাপতি থেকে কিন্তু দেখা যায় উপজেলা চেয়ারম্যান হয়। এইগুলো কারা হচ্ছে? এগুলো বিএনপির বড় বড় নেতারা হচ্ছে, জামাতের নেতারা হচ্ছে। সুযোগ সুবিধা তো তারা বেশি নিচ্ছে। আমরা যদি এমন হতো যে আমাদের নাহিদ ইসলাম উনি উপদেষ্টা হিসেবে আসছেন, আমরা পুলিশকে ব্যবহার করতেছি, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করতেছি, তাহলে আপনি এই জিনিসটা বলতে পারতেন। সেটা কিন্তু হচ্ছে না। সরকার কিন্তু স্টিল মানে ফেয়ার গেমের মধ্যে রয়েছে। এটা এক ধরনের অভিযোগ, এক ধরনের, যেহেতু আমরা বলছি আমরা 24-এর যে স্পিরিট, এই স্পিরিটের সর্বোচ্চ মূল্যায়নটা চাই, এবং আমরা মিনিমাম এই রাষ্ট্রটাকে কার্যকর দেখতে চাই। আমাদের গত 50 বছরে যেটা হয়েছে, 50 বছরে আমরা নেশন হিসেবে আমরা বিল্ড হইতে পারিনি, আমাদের নিজস্ব কোনো আইডেন্টিটি দাঁড়ায়নি। আমরা গ্লোবাল স্টেজে আমরা কথা বলবো, আমাদের নিজস্ব কোনো পরিচয় দাঁড়ায় না। আমাদেরকে পরিচয় করাইতে হতো বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জনের পরিচয় আমাদেরকে পরিচিত করাইতে হতো। তো এখন আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে, সবাই মিলে। বিএনপি যে কথাটা বলছে, আপনি যে বলছেন জাতীয় সরকার করে, তাহলে আপনি এখনই কি মানে এখন আপনি হেল্প করে কি এই কাজগুলো করে ফেলেন না, যে কাজগুলোকে আপনি জাতীয় সরকার করে 1-2 বছরে করতেন, কিংবা 6 মাসে করতেন, 1 বছরে করতেন, সেই কাজগুলোই কিন্তু করা হচ্ছে। এবং স্টিল দেখেন আজকে একটা ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, বিভিন্ন বড় বড় ইনভেস্টমেন্টগুলো, এবং দেখেন 6 মাসের মধ্যে আপনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট মন্ত্রিসভা করতে লাগে 2 মাস। একটা ইলেক্টেড গভর্নমেন্ট ফুললি ফাংশনাল হতে 6 মাস থেকে 1 বছর লাগে। কিন্তু কোনো কিছু দিয়ে তো আপনি নির্বাচনের যৌক্তিকতাকে তো আপনি কোনোভাবেই কি মানে না, নির্বাচন অবশ্যই লাগবে। আমরা তো বলছি না, মানে কেউ তো বলছে না নির্বাচন লাগবে না। যেহেতু আমরা জুলাই অভ্যুত্থানে তো আপনার শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি, নির্বাচনে তাড়াহুড়োটা করতে আওয়ামী লীগ। আপনার মনে থাকার কথা 2014 সালে যে ইলেকশন, বিএনপি নেতাদের ডেকে নিয়ে গিয়ে ওবায়দুল কাদের কিন্তু বলেছিল যে আমরা 30 দিন পরে কিংবা 2 মাস পরে আবার নির্বাচন দেব। আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে এখন নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করা, এটা ছিল আওয়ামী লীগের কিন্তু স্বভাব। এবং 2018 সালে কিন্তু দেখেছেন বিএনপির বড় বড় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, এই যে আমাদের তখন সংবিধানের যে কামাল হোসেন সহ সবাইকে ডেকে নিয়ে যে আমরা আপাতত সংবিধান রক্ষার্থে ইলেকশনটা করি, পরে দেখা যায় শুধুমাত্র নামমাত্র একটা ইলেকশন করা, এটা হলো আওয়ামী লীগের এজেন্ডা ছিল। এবং এটা করে তারা কিন্তু ইলেকশন ব্যবস্থাটাকে কি ধ্বংস করেছে। তো আমাদের চাওয়াটা হচ্ছে আপনি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং কম্পিটিটিভ এই ইলেকশনটা করার জন্য আপনি তো সে ধরনের একটা গেম প্রস্তুত করতে হবে, যাতে মানে যে কেউ এসে পার্টিসিপেট করতে হয়। এবং দেশের মধ্যে এখন দেখেন রাজনৈতিক দলগুলোও যেখানে মারামারি করছে, সেখানে ইলেকশন মানে যেখানে আপনি মানে আসামিকে অ্যারেস্ট করার পরে আপনি রাজনৈতিক দল আপনি পাওয়ার দেখে আপনি থানা থেকে আসামি নিয়ে আসেন, সেখানে গভর্নমেন্ট কীভাবে ইলেকশন দিবে? ইলেকশন দিলে তো আপনি কী করবেন? আপনার প্রার্থীকে যদি না জিতে, আপনি তো মানে আপনি আপনার দলের কর্মীকে মেরে ফেলেন, আপনি তো ওইখানে রিটার্নিং যে কর্মকর্তা আছে তাকে আপনি কেন্দ্র থেকে বের হতে দিবেন না। রাজিবুল ইসলাম তার শুধু ওই যে নির্বাচনের জন্য তাড়াহুড়ো, এবং এই যে নির্বাচনে তাড়াহুড়ো তো এক ধরনের আওয়ামী লীগের ক্যারেক্টারিস্টিক ছিল। আওয়ামী লীগের ক্যারেক্টারিস্টিক ছিল নির্বাচন না দেওয়া, তাড়াহুড়া করা না। এখানে আমি যদি একটু শুরু আওয়ামী লীগ কিন্তু সবগুলো নির্বাচন দিয়েছে, আপনি কিন্তু একটু ভুল বলছেন। আওয়ামী লীগ কিন্তু সবগুলো নির্বাচন দিয়েছে, ফেয়ার ইলেকশন না দেওয়া, মানে ওটা ওই ইলেকশনটাকে আমরা ইলেকশন বলি না, ওটা সিলেকশন, আমিডামি নির্বাচন, নিশিরাতের ভোট, এটাকে আপনি ইলেকশন বলবেন? আমরা এবং বাংলাদেশের জনগণ এটাকে ইলেকশন বলি না। আমি জাস্ট একটু বলবো, প্রথমে কোন একটা সরকারকে, যেহেতু আমরা জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে একটি নতুন সরকার পেয়েছি, এই সরকারকে আমরা সমর্থন দিই, এই সরকারকে আমরা পরামর্শ দেই না, সমর্থন দিই। সমর্থন দেওয়া আর একটি সরকারের ভিতরে থাকা এক জিনিস না। এই যে আমার বিজ্ঞ আলোচক বললেন যে আমরা তো এই সরকার তো আসলে সকলের সরকার, তাহলে এটাই জাতীয় সরকার। আসলে জাতীয় সরকার এটাকে বলা হয় না।
আমরা এই সরকারকে সমর্থন দেই এই কারণেই, কারণ লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনা পতনের পরে যে সরকারটা আসছে, এই সরকারটা আমাদের সবার। এই সরকারটা জিতে গেলে আমরা সবাই জিতে যাব, এই সরকারটা হেরে গেলে আমরা সবাই হেরে যাব। সুতরাং এই সরকার ভালো কিছু করুক সেটা আমরা চাই, কিন্তু এই সরকার কখনো সমর্থন দেওয়ার কারণে জাতীয় সরকার হতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে জাতীয় সরকারের ঘোষণা যে বিএনপি দিয়েছে, দেখেন আপনি একটি সরকার গঠন করার জন্য কিন্তু আপনাকে শুধু যে এমপি হইতে হবে বিষয়টা কিন্তু এমন না। একটা জাতীয় সরকার গঠন করে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা অথবা দেশটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই জাতীয় সরকার ঘোষণা দিয়েছে, জাতীয় ঐক্যের জায়গায়। এটার জন্য আপনার এমপি পদ ছাড়তে হবে না। এই জায়গায় হয়তো আমার এরপরে জনে দেশকে আরো সুন্দরভাবে বিনির্মাণের জন্য। এরপরে দেখেন আপনার আরেকটা বিষয় আমার খুব দৃষ্টি গোচর এসেছে, আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞ আলোচকের কাছে বিনীত অনুরোধ রাখবো। এনসিপির মাধ্যমে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পুনর্বাসন হচ্ছে, আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। তাহলে এই আওয়ামী লীগকে যদি আবার পুনর্বাসন করা হয়, এই অভিযোগের জবাব নিশ্চয়ই আপনি দিবেন। এটার জন্য কি আমরা সময় নিচ্ছি? এটার জন্য কি আমরা সংস্কারের কথা বলছি? আরেকটা বিষয় আপনি দেখবেন, যখনই নির্বাচনের কথা আসে তখনই ইনিয়ে বিনিয়ে কিভাবে এই সরকারের সময়টাকে লম্বা করা যায় এই বিষয়ে কথা বলা হয়। এরপরে আমাকে আমার বিজ্ঞ আলোচক বললেন যে 5টা সংস্কারের কথা বলার জন্য, 5টা না, আমি দায়িত্ব নিয়ে বললাম। এবং আমি আজকের এই বিজ্ঞ আলোচক আকরাম ভাইয়ের মাধ্যমে আমি এই সরকারকে দাবি জানাই, আমাদেরকে বাংলাদেশ জাতীয় দলকে আপনারা দায়িত্ব দেন 3 মাসের ভিতরে যে সংস্কারগুলো করা প্রয়োজন এই মুহূর্তে, সংস্কারটা চলমান প্রক্রিয়া, আর এমন কিছু সাস্টেনেবল সংস্কার আছে যেগুলো আপনাকে অবশ্যই পার্লামেন্টে করতে হবে। কেন? কারণ জনগণের রায় নিয়ে করতে হবে। আপনি চাইলেই একটা অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো ধরনের সংস্কার করতে পারে না। সকল ধরনের সংস্কার করার জন্য জনগণের ম্যান্ডেট দরকার। জনগণের ম্যান্ডেট আপনি কিভাবে পাবেন? অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে পাবেন সংস্কার। সুতরাং ন্যূনতম বলেন আর বর্তমান প্রেক্ষাপটে বলেন আর একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বলেন, যেই ধরনের সকল সংস্কার দরকার সেই সংস্কার দায়িত্ব নিয়ে বললাম। এবং আমি জোর দাবি জানাইলাম, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা 3 মাসের মধ্যে করে দেখাবো। পাশাপাশি একটু পরপরই আমার বিজ্ঞ আলোচক আকরাম ভাই শুধু বলছেন যে একটি ঘটনা ছোট করে বলবো। দেখেন এরকম মব সৃষ্টি এনসিপি থেকে হাজার হাজার হচ্ছে, শত শত হচ্ছে। কোন একটা কিছু হইলেই সমন্বয়, কোন একটা কিছু হইলেই বৈষম্য বিরোধী, কোন একটা কিছু হইলেই এনসিপি। এই মব সৃষ্টি কিন্তু আসলে মব সৃষ্টি যদি আমি সরাসরি বলি, মব সৃষ্টির কারিগরি হচ্ছে এই এনসিপি। আমি আরেকটু ছোট করে বলবো, আমার বিজ্ঞ আলোচক এবং এনসিপির উদীয়মান নেতা আকরাম সাহেব যে বলছেন যে ওনারা নতুন কিছু ভালো কিছু জুলাই আগস্টের স্পিরিট দেখতে চায়, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে এবং ওনার দলের সর্বমহলের সকলকে একটি প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে, এই জুলাই আগস্টের বিপ্লবে সর্বোচ্চ ভূমিকা রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা যে বৈষম্য ব্যানার নিয়ে আমরা আসলে আপনাদের সাথে সহযোদ্ধা হয়ে, এবং আমাদের তৎকালীন সময়ে আমাদের দলের একটা পলিসি ছিল যে আমরা এই ব্যানারে কাজ করব। তো বৈষম্য মানে কি? বৈষম্যহীন একটা রাষ্ট্র করব। ওকে ফাইন, তাহলে আপনারা যখন ছাত্র সংগঠনটা করলেন তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন বাদ দিয়ে করলেন? কারণ এই আন্দোলনের ত্রাণকর্তা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তাদেরকে বাদ দিয়ে করলেন ছাত্র সংগঠন, তাদেরকে মধ্যতে নিয়ে অপমান করলেন কেন? আমরা না হয় একটা দলের স্টেক হোল্ডার, আমরা একটা দলের ছাত্র সংগঠনের সাথে সংযুক্ত আছি, আমরা আপনাদের কাছে কিছু চাই না। আপনারা তো পারতেন যে আন্দোলনে জুলাই বিপ্লবের যে স্পিডের কথা বলেন, এখানে যাদের সর্বোচ্চ ভূমিকা ছিল তাদেরকে সাথে নিয়ে দলটা গঠন করতে পারতেন, তাদেরকে সুযোগ দিতে পারতেন আগামী রাজনীতিতে। এই যে নতুন নেতৃত্বের কথা বলেন, তাদেরকে সুযোগ দিয়ে দেখতেন, যেহেতু তাদের মাধ্যমে আমাদের মাধ্যমে এই বিপ্লবটা আসছে। কই, তখন তো আপনারা সুযোগ দিলেন না। হাতে বেশি সময় নেই, আকরাম হোসেন খুব ছোট করে এই দুটি অভিযোগের জবাব দেবেন, যে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্যই সময় নেওয়া হচ্ছে কিনা, আর মব সৃষ্টির কারিগরি এনসিপি, এই দুটোর জবাব দেবেন। এটা আওয়ামী লীগের পুনর্বাসন কোথায় কোথায় হচ্ছে এটা বললে তখন তাদেরকে আইনের আওতায় আনা, এটা আমাদের জন্য সুবিধা হতো। ওনারা যদি বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে যারা রয়েছে, আমাদের কারা কারা, আমি ছোট করে বলবো স্পেসিফিকলি, ছোট করে 10 সেকেন্ডে। কারণ আমার যেই সেক্টরটা রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, 112টি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা এখানে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের 31 দফা প্রচার এবং আমরা আপনার এই কর্মী সভা করে কমিটি করতে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখছি এই বৈষম্য এবং এনসিপিতে যারা সংযুক্ত
এরা ছাত্রলীগকে পুনর্বাসন করছে। এরকম অনেকগুলো কমিটি দেখাতে পারবো, আমি নিজে দেখাতে পারবো যে ছাত্রলীগের কমিটি ছিল এবং এখন তারা এই কমিটি, আমি দেখাতে পারবো, আমি প্রমাণ সহ দিব। ছাত্রলীগের সন্ত্রাসী, ছাত্রলীগের যারা হলো অপরাধের সাথে জড়িত ছিল, এদের যে কেউ আপনি কোথাও যদি পান তাদের বিরুদ্ধে মামলা করবেন, রাষ্ট্রীয়ভাবে আইনি ব্যবস্থা নেবে। কোথাও যদি বাধা দেয় এরপরে আপনি ন্যাশনালি আপনি এটা ক্যাম্পেইন করতে হবে, কেউ কোনো বাধা দিবে না। মব সৃষ্টির কারিগর এনসিপি তো বাংলাদেশের বড় দল না, মানে বাংলাদেশের সবচেয়ে বড় দল যদি মানে আপনি যদি ধরেন বাংলাদেশে অনেক বেশি মব হচ্ছে, এটা কাদের দ্বারা বাংলাদেশের সবচেয়ে বড় দল দিয়ে মব করা হচ্ছে, মানে আপনি আমরা তাও দেখেছি মব করতে হবে। এটি কিন্তু ঠিক আকরাম হোসেন কিছু হলে এখনো যে সমন্বয়ক বা এই নামে এক ধরনের ট্যাগ দেওয়া, না এটা বিভিন্ন জনে বিভিন্ন নামে যায়। আপনি এটা আমি কি বললাম, আমি একদম বলেই দেখিয়ে দিলাম বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান যারা রয়েছে তারা বিএনপি জামাতপন্থী লোক। এরা বিএনপি জামাত না, এরা যোগ্য। যেখানে একটি আওয়ামী লীগের মতো সরকার পার্লামেন্ট পালিয়ে চলে গেছে, তখন আপনি কাদেরকে বসাবেন? আপনি বিএনপির কাউকে বসাচ্ছেন না, আপনি যোগ্য লোকদের বসাচ্ছেন। এখন দেখুন বিষয়টা এমন, আপনি যে বলছেন তাহলে তো এনসিপি বাংলাদেশের সবচেয়ে বড় দল হয়ে যেত, বাংলাদেশের সকল কিছু এনসিপি নিয়ন্ত্রণ করতে। বাংলাদেশ মানে এনসিপি যদি এইভাবে বড় হন আমরা চাই, সেটার জন্য সবকিছু নিয়ন্ত্রণ না করলে অভিযোগ আছে কিছু কিছু জায়গায় আপনাদের নিয়ন্ত্রণটা তো আছে। না আমাদের এই ধরনের কোনো নিয়ন্ত্রণ আমরা নিয়ন্ত্রণের রাজনীতিতে বিশ্বাস করি না। যেমন আমাদের জুলাই অভ্যুত্থানের ভিতর দিয়ে যে ছাত্র সংগঠন হয়েছে, ছাত্র সংগঠন সম্পূর্ণ স্বাধীন। উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, উনি হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, উনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, উনি ছাত্র দলের টপ 10 কোনো পদে উনি যাইতে পারবে না, উনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে। আমরা একমাত্র আমাদের এখানে ছাত্র সংগঠন পলিটিক্যাল পার্টি সর্বোচ্চ আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদেরকে প্রায়োরিটি দিয়েছি। এবং প্রাইভেট ইউনিভার্সিটি দেখুন, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যে ডাকসুতে গিয়েছে সেখানে যে মধুরকান্ডে আন্দোলন করতে, কার জন্য? যে রিফাত রশিদকে দিতে হবে। রিফাত রশিদ ঢাকা ইউনিভার্সিটির। এখন দেখুন আমাদের মানে আমাদের মাধ্যমে এখানে যে জুলাই আন্দোলনের পর নতুন যে ছাত্র সংগঠন হয়েছে, উনি যেটা বললেন সেখানে টপ 10 মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। উনি কিন্তু আরো 10 বছর ছাত্র দল করলে, আমি ছাত্র দলের হিস্ট্রিতে এটা নাই, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কোথাও। একটি বিষয়ে দুজনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব। আমরা জানি যে 5 আগস্টের পর থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার এক ধরনের আলোচনা আছে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে ডক্টর ইউনূস এবং মোদির যে বৈঠক হলো, মানে কি দিন শেষে এনসিপি কি প্রত্যাশা রাখে কিনা যে শেখ হাসিনাকে আসলে ফিরিয়ে আনা যাবে, ভারত ফেরত দেবে? আমাদের রাজনৈতিক দলগুলো এখন যেভাবে ঐক্যের মধ্যে রয়েছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ঐক্যমত রয়েছে। এই ঐক্যমত যদি থাকে এবং মানে আগামী দিনে শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিতে বাধ্য, এছাড়া তার হয়তো কোনো ঐক্যের জায়গাটা, এই ঐক্য যতদিন থাকবে মানে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য। এবং ডক্টর ইউনূস সরকার তারা কিন্তু ন্যাশনালি ন্যাশনালি জনমত তৈরি করা, ইন্টারন্যাশনালি এবং এটার জন্য ক্যাম্পেইন করা, এটার জন্য যা যা করা প্রয়োজন তারা কিন্তু করছে এবং সেটা কিন্তু প্রোগ্রেস হচ্ছে। যেখানে ভারত সরকার বলেছিল, তারা এই সরকারের সাথে 1 মাস আগেই বলেছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে এই সরকারের সাথে তারা কোনো সম্পর্ক করবে না, তারা পরবর্তী সরকার যখন আসবে তখন তাদের সাথে করবে। সেখানে যখন অবশ্যই মোদির সাথে যখন বৈঠকটা হলো এবং সেই বৈঠকে ডক্টর ইউনূস যেভাবে প্রাউডলি জিনিসটা বললো এবং আমাদের বর্ডার কিলিং নিয়ে যেখানে আমাদের কোনো সরকার আগে বলতে পারে যে ফেরত পাওয়া যাবে। আসলে অনুষ্ঠান একেবারে শেষে রাজীব হোসেন, জি আমি এই বিষয়টা বলবো, আমি জাস্ট 10 সেকেন্ড, জি 10 সেকেন্ড আমি নিব। প্রথমত হচ্ছে আকরাম ভাই বললেন যে ওনারা নতুন নতুন কিছু করতে চায়, দেখতে চায়। তাহলে উনি আমাকে বললেন যে আমি আর 10 বছর ছাত্র রাজনীতি করলে টপ 10 আসতে পারবো না। ওনার এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। পাশাপাশি আমি ওনাকে বলতে চাই, আপনারা যেহেতু নতুন নেতৃত্ব, নতুন কিছু করতে চান বললেন, তাহলে আপনারা টপ 2-তে অথবা টপ 5-এ দিয়ে দেখাতেন, আপনারা নজির তৈরি করতেন, আপনারা একটা সিস্টেম তৈরি করতেন, আপনাদেরকে বাহবা জানাতাম। এবং আমি এইটুকু বলে রাখি, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী রাষ্ট্র বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখবে। জুলাই আগস্টে যেরকম রেখেছে ভবিষ্যতে রাখবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা বলবো, লেডি ফেরাউন ফ্যাসিস্ট শেখ হাসিনা খ্যাত এই শেখ হাসিনার বিষয়ে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল এক এবং অভিন্ন। এই শেখ হাসিনাকে ফেরত এনে তার সর্বোচ্চ শাস্তির দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় এটা আপনার চেয়ে আসছে। এবং আমার কাছে যেটা মনে হয়, এই লেডি ফেরাউনগত শেখ হাসিনার সাথে ভারতের একটি চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যেটা আমরা জানি। সুতরাং এখানে হয়তো ভারত প্রথমে বুঝবে, এরপরে অবজারভেশন করবে, নীরব থাকবে,
যখন আমরা প্রচন্ড ভাবে, যেটা আকরাম ভাই বললো, যে জায়গায় ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি চাপ তৈরি করতে পারবো এবং এক থাকার বিষয়টা আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই জায়গায় কোনো ছাড় হবে না। তো তখন হয়তো আমরা ফেরত পেতে পারি। শুধু ঝগড়া করবো, পলিটিক্যাল মাঠে আমরা মারামারি করবো, কিন্তু শেখ হাসিনার প্রশ্ন এবং আওয়ামী লীগের প্রশ্ন যখন আমরা সবাই একসাথে সেখানে একমত হবে, আওয়ামী লীগকে দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।